গল্পের নাম ফেরিটেল, লেখা আরিশানুর ছদ্মনাম, পর্ব সংখ্যা 49। অম্বর জুড়ে শুভ্র মেঘের ছড়াছড়ি, রাতের আকাশ সম্ভবত পৃথিবীর সবচেয়ে অপূর্ব দৃশ্য। মিষ্টি নক্ষত্রপুঞ্জের জ্বলতে থাকা আলোর দিকে তাকিয়ে আছে ইমান। বড়দের বেশি সময় বাকি নেই, শেষ রাতের তারা শেষ সাক্ষাৎ দেখতে ব্যস্ত সে। ফ্লোরে চাদর বিছিয়ে শুয়ে আছে তারা, তার বুকের উপর মীরার নরম শরীরটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। উষ্ণতা শুষে নিচ্ছে মনে হয় মেয়েটা। ওদিকে ফায়ার প্লেস থেকে মৃদু মৃদু তাপ, রুমের শীতল ভাব কিছুটা প্রশমিত হচ্ছে। আদো আলোয় সে মাথা সামান্য ঝাঁকিয়ে মীরার দিকে তাকালো। কি নিষ্পাপ মুখটা, যেন কোনোদিন ওই মুখে পাপের ছোঁয়া লাগায়নি। বাচ্চাদের মতো দিন রাত বলে ঘুমাচ্ছে ওর শ্বাস প্রশ্বাসে ওঠানামা ইমান নিজের বুকের উপর টের পাচ্ছে। 2 ঘন্টা ধরে তারা দুজনে শুয়ে আছে। ইমানের ভীষণ ক্লান্ত লাগছে, আর সারাদিন অনেক ধকল গেছে। শারীরিক মানসিক দুই দিক দিয়ে দু চোখে যেন ঘুম যেন তাড়া করছে। কিন্তু তার দুশ্চিন্তা এক জায়গায়, যদি মীরার কোনো কিছু দরকার হয়, ওর শরীর অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। যদি জ্বর আসে বা ঘুম ভাঙলে পিপাসা পায়, এসব ভেবে সে না ঘুমানোর সিদ্ধান্ত নিল। এক রাত না ঘুমিয়ে কাটানো যাবে, তার চেয়ে বরং আজকে এই তারা ভরা অম্বরের নিচে শুয়ে ওই বদনকারীর দিকে তাকিয়ে পার করে দেবে। ওই নিষ্পাপ চেহারা, আদর মাখা উষ্ঠদয় সে কোনো দিন ভুলতে পারবে না। এই মুখমণ্ডলটা এবং এই মানুষটা তার অন্তরের প্রতিটা অংশে বাধা পড়ে গেছে। কাতরতার শক্ত বাঁধন যেন। ইমানের মন চাইছে মীরার বুকের মধ্যে ঢুকে গিয়ে তার প্রতি সকল ঘৃণা, অপছন্দ, বিরক্ত, তিক্তভাব এবং তাদের দুজনের মধ্যকার তিক্ত মুহূর্তগুলোকে টেনে হিসেবে বের করে এনে আগুন দিয়ে পুড়িয়ে দিতে। কিন্তু এত সম্ভব না। তাহলে কিভাবে মীরার মনে দ্বিতীয়বার নিজের জন্য জায়গা করে নেবে? কিভাবে স্বতঃস্ফূর্তভাবে পুনরায় ভালোবাসবে? সে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে। তার বেদনা ভরা দীর্ঘশ্বাসে পুরো রুম জুড়ে বিষণ্ণতা ছেয়ে গেল। মীরা ঘুমের মধ্যে নড়ে চড়ে ওঠে। সে নিজের বাম হাত দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিল। ছোট বাচ্চাদের ঘুম গভীর হওয়ার জন্য যেমন মাথায় হাত বোলানো হয়, অনেকটা তেমন করে ওর চুলে বিলি কেটে দিল। সারা রাত বাইরে তুষারপাত হলো, জ্বর হলো, এমনকি বাইরে তাপমাত্রা নেমে -3 হয়েছে। বাতাসের জন্য বাবা বারবার কাঠের জানলায় বাড়ি খেয়ে আওয়াজ করছিল। প্রতিবারই মীরা মৃদু কেঁপে উঠছে ঘুমের মধ্যে। ইমান অনুভব করলো তার বুক উত্তাপে ছারকার হচ্ছে, বুক পুড়ে যাচ্ছে গরমে। সে ঘুমু ঘুমু চোখে মীরার কপালে হাত রাখে। ইস, কপাল যেন পুড়ে যাবে। জ্বর চলে এসেছে। এর আগেও মীরার জ্বর এসেছিল, কিন্তু এবার ইমানের অস্থিরতা 4 গুণ বৃদ্ধি পেল। এটারই ভয় পাচ্ছিল সে। মীরাকে বুক থেকে সরিয়ে সে ফ্লোরে শুয়ে দিল। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলো। জ্বর থামার কোনো নামগন্ধ নেই। সে জলপট্টি দেওয়ার ব্যবস্থা করে নিজের শুকনো শার্টটা ভিজিয়ে মীরার গা মুছিয়ে দিল। বেশ কবার আস্তে আস্তে জ্বর নেমে আসে, তবু কপালে ভেজা শার্ট দিয়ে রাখলো। এরপর পুরো রুমে পায়চারি করে। অনেক আগেই সাদকে মেসেজ করে দিয়েছিল। সাদ মাত্র রিপ্লাই পাঠালো, ওকে, স্টে সেফ। সে লক্ষ্য করলো বরফ পড়া কমে আসছে, তবে রাস্তায় এখন বের হওয়া দুষ্কর। বরফ সরানো হয়নি এখনো, অর্থাৎ আরো খানিক অপেক্ষা করতে হবে। রুমের মধ্যে আসবাবপত্র বলতে তেমন কিছু নেই। ফায়ার প্লেসটা বাদে একটা পিয়ানো পড়ে আছে, অযত্নে পড়ে আছে সেটা, তবে কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। পিয়ানোর সামনে চেয়ার রাখা। তার চোখ বড় বড় বেহা হয়ে গেছে। এত কিছু দেখার মতো থাকা সত্ত্বেও চোখ দুটো মীরার গলার দিকে যাচ্ছে। ওর ফর্সা গলার কালো কুচকুচে তিল দুটোর দিকে চোখ নিবদ্ধ করে সে। বেশিক্ষণ সেভাবে তাকিয়ে রইল সে আউট অফ কন্ট্রোল হয়ে পড়বে। আফিমের নেশা বুঝি এর থেকে কম শক্তিশালী? বাইরে ভাই, নিজের দুষ্টু মনকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য সে পিয়ানোর সামনে চেয়ার বসে। ধুলো জামা কভারটা সরিয়ে পিয়ানো বাজানো শুরু করলো। বহু আগে গানের প্রতি ঝোঁক ছিল। গিটার, তবলা, পিয়ানো হালকা হালকা বাজানো শিখেছিল সে। গানের স্বরও ভালোই ছিল। রবীন্দ্রসঙ্গীত ভালো গাইতে জানত। পিয়ানো বাদকদের নিজস্ব গানের খাতা থাকে। এখানেও খুঁজে পাওয়া গেল পুরনো একটা ডায়েরির উপরে 1930 লেখা। বহুত আগের তারিখ কথা। সে যখন করুণ সুর তুলে পিয়ানো বাজানো শুরু করলো, তখন ভরে এলো
ফুটতে শুরু করেছে। সূর্যের আলো খুবই তীক্ষ্ণ মাত্রায় জানালার ফাঁক বলে ভিতরে প্রবেশ করছে। সে সুরের মধ্যে এতটাই দুবন্ধ হলো যে চারিপাশের কথা বেমালুম ভুলে বসলো। বিষাদময় কান্নার শব্দ মীরার ঘুম ভাঙে। সে চোখ খুলতে মাথায় ব্যথা অনুভব করছে, সারা শরীরে যেন বেশ ব্যথা। সে ভ্রু কুঁচকে সামনের দিকে তাকালো। অস্পষ্টভাবে সুঠামদের একজনকে দেখল, যিনি মনোযোগ দিয়ে কি যেন হাতাচ্ছে। উঠে বসতে সে বুঝলো এটা আসলে কোনো কান্নার শব্দ না, বরং পিয়ানোর সুর। সুরটা কারো বুকের ব্যথাকে সুরের রূপে রূপান্তর করেছে যেন। ভোরের বেলা পিয়ানোর দুঃখী সুর শুনে তার বুক কেঁপে ওঠে। পিয়ানো বাদকের কি খুব কষ্ট হচ্ছে? তার চেয়েও বেশি? নিশ্চয়ই না। সে আরো অবাক হয় পিয়ানো বাদককে দেখে। ভোরের রৌদ্র জল, শুভ দিনের সূচনা। ঘন ঘন তুষারপাতের জন্য সাদা বরফে ঢেকে গেছে বাসার ছাদ সহ আশেপাশের বাড়ির ছাদ। যতদূর চোখ যাবে তুলো মতো বরফের হাট বাজার যেন। ইমানের দিকে চোখ গেল তার। খালি গায়ে চেয়ারে বসে আছে। ওর পেশিবহুল সুগঠিত দেহের দিকে এক পলক তাকিয়ে দ্রুত চোখ বুজে ফেলল। যদিও মানুষটা একান্ত তারপরও সে চোখ নামিয়ে নিল। জানালা গলে সোনালি রোদে ওর চোয়াল গলা হাত ঝকঝক করছে। ওকে যতবারই দেখছে বুকের মধ্যে চিনচিন ব্যথা হচ্ছে। গভীর সেই চিনচিনানি ব্যথা যা বলে বোঝানো যাবে না। তাহলে কি কাল রাতে ইমান তাকে খুঁজে পেয়েছিল, নাকি সে ভ্রম দেখছে এখন? মীরা উঠে দাঁড়ালো এবং পিয়ানোর সামনে এসে দাঁড়ালো। তার উপস্থিতি টের পেতে সে বুক কাঁপানো সুর থেমে যায়। পিয়ানো রিড থেকে ও হাত নামিয়ে ফেলে এবং ইমান পিছন তাকিয়ে দেখে সামান্য চমকালো, তবে নিজেকে ধাতস্থ করে বলে, গুড মর্নিং। মীরা জবাব দিল না। সামনের আয়নায় নিজেকে দেখে সে বিস্মিত। বেবি পিঙ্ক রঙের নাইটি পরে আছে সে। নাইটির উপর মোটা শীতবস্ত্র, কিন্তু হাঁটুর ইঞ্চি 2 পরে থেকে তার পায়ে কোনো কাপড় নেই। নিজেকে এই রূপে দেখে ঘাবড়ে যায়। বাঙালি মেয়েরা এই জাতীয় জামা পরে সাধারণত। পোশাক আশাক থেকে চুল সবকিছু অগোছালো, যেন শরীরের উপর দিয়ে ঝড় গেছে। অস্বস্তি হতে লাগলো। সে অনুভব করলো তার সর্বাঙ্গে একটা ব্যথা কাজ করছে। এই ব্যথার সঙ্গে এর আগেও একবার পরিচিত হয়েছিল সে। ওই দিনও তুষারপাত ছিল। সে কঠিন চোখে ইমানের দিকে তাকিয়ে বলে, আমরা এখানে কি করছি? এটা কোন জায়গা? আপনি আমার কাছে এলেন কিভাবে? আর আমি বা এমন অবস্থায় কেন? সবকিছুই এত অগোছালো কেন? ইমান অসহায় মুখ করে বলে, রিল্যাক্স হও প্লিজ। এত প্যানিক হচ্ছে কেন শুনি? আমার সঙ্গেই তো আছো। এর জন্যই তো আরো বেশি চিন্তা হয়। ইমানে হাসি মাখা মুখে ধূসর মেঘের আবির্ভাব ঘটে। সে বলে, আমি কি তোমাকে পাচার করে দেব নাকি যে এত অস্থির হচ্ছ? আপনি কাল রাতে আমার সঙ্গে কি করছেন? ইমান আর চোখে একবার দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করে আমি কিছু করিনি। আপনাকে বিশ্বাস করতে চাই না। আমাকে ভুল বোঝো না প্লিজ। তোমার শরীর অনেক ঠান্ডা ছিল, এজন্য এখানে এসে আশ্রয় নিয়েছিলাম। এত তুষারপাত হচ্ছিল যে গাড়ি চালিয়ে যেতে টাইম লাগতো। এদিকে তুমি ঠান্ডা অচেতন হয়ে পড়েছ, উপায় না পেয়ে তোমাকে উত্তাপ দেওয়ার জন্য। এত কথা বলছেন কেন? আপনার কাছে কৈফিয়ত চাইনি তো। আপনি স্বামী হন, যখন ইচ্ছে কাছে আসতে পারেন। আমার ইচ্ছার তো দাম নেই এমনিতেও আপনার কাছে। তুমি আবারও আমাকে ভুল বুঝছো। থাক, বাদ দেন। আপনাকে সঠিক করে বোঝা আমার কর্ম না। ইমান হতাশ হলো। ঘুম থেকে উঠে মেয়েটা এত রেগে গেল। বউরা কি এমন করে সবসময়? জামাইগুলোকে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে দেবে। ও শুধু দেখলো কাছে আসার ঘটনা, অথচ তাকে খুঁজে না পেয়ে তার ভেতরকার ক্ষয়ক্ষতি চোখে পড়ে না। ইমান বলে, আমরা তাহলে বের হই। আপনার যা মন চাইবে তাই হবে। সে জোরালো গলায় বলে, তুমি যদি এই বাসায় থাকতে চাও তাহলে আমি বাসাটা $1000 দিয়ে হলেও রেন্ট নেব। মীরা মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। তার ইমানের সামনে দাঁড়িয়ে থাকতে ভীষণ বিব্রত হয়ে যাচ্ছে। রাগও লাগছে খুব। ওর চুল ধরে টেনে ছিঁড়ে ফেলতে মন চাচ্ছে। কেন সবসময় জোর জবরদস্তি অস্থিরতা? সে সোয়েটার বুকের সঙ্গে ঠিকঠাক জড়িয়ে নিয়ে বলল, বাসায় যাব। তারা বৃদ্ধা মহিলার কাছ থেকে বিদায় নিল। মহিলা বিরস মুখে বলে, গাদামি বাদ দিয়ে একটু বুদ্ধিমান হও, না হলে নিউ ইয়র্কে টিকে থাকতে পারবে না। ইমান মৃদু হাসলো, কিছু বলল না। মহিলা তো জানে না সে এদেশের নাম করা এক ভার্সিটি ভালো রেজাল্ট করে ছাত্র,
যে কোনো কোম্পানিতে সিভি ড্রপ করলে হ্যান্ডসাম স্যালারি সব পাবে, অথচ তাকে গাধা বলে মহিলা মুখ ফেনা তুলল। সে হেঁটে হেঁটে এসে গাড়ির সামনে দাঁড়ালো। এরপর গাড়ির ছাদ থেকে বরফ সরল। মীরার আবসা আবসা কালকের সব কথা স্মরণ হলো। নিজের বোকামির জন্য কি পরিমাণ যন্ত্রণা সইতে হলো। মীরার জন্য ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে দিল। সে ঘুরে অন্যদিকে দিয়ে গিয়ে সে পিছনের সিটে বসে পড়ে। ইমান দরজা লাগিয়ে নিজের মনে বলে, নেভার মাইন্ড। ততক্ষণে রাস্তা থেকে বরফ সরানোর কাজ চলছে। অনেকে বাসার সামনে জমা হওয়ার বরফ চড়াচ্ছে। মানহাতানের বাসার সামনে এসে গাড়ি থামাতে মীরা বাসায় ঢুকে পড়ে। সে বাসায় ঢুকে ফোন হাতে নিতে জুইয়ের অসংখ্য মিস কল দেখল। কিছুক্ষণের মধ্যে 20 বার কল দিয়েছে। সাদের মেসেজ দেখার জন্য অনলাইন হয়েছিল, তখন থেকে অনবরত কল দিয়েছে। মেয়েটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। মীরা ফ্রেশ হয়ে এসে হল রুমে বসে থাকলো। ইমান তাকে আর ঘাটালো না। সে নিজেই পেরেশানিতে পড়ে গেল। পিটার স্যারও তাকে ফোন দিয়ে কিছু কথা শোনালো। মেয়ে আর তার বাবার ভাব এমন যেন সে ওদের কেনা গোলাম। ওদের অফিসে জব করে, আন্ডারে কাজ করে, জন্য নিশ্চয়ই তাকে কিনে ফেলেনি। পিটার স্যার একসময় মুখ ফসকে বলেই দিল, তোমার ওয়াইফকে ডিভোর্স দাও। তোমার জন্য আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, কান্না করছে। তাছাড়া তোমার বাবা জানে এসব কিছু। তার ভীষণ রাগ লাগছে। জুই মনে হচ্ছে স্যারকে সত্য বলে দিয়েছে, ভালো করছে। সে এমনিতেও সব কিছু বলে দিত আজই। সত্য গোপন করতে করতে আজ তার দেওয়ালে পিঠ ঠেকেছে। পিটার স্যারের সঙ্গে ফোনে তর্ক শেষ হতে তার রুমে বাবা আসলেন। উনি কালকে ফিরে এসেছেন। জহির সাহেব মুখে গম্ভীর্য বজায় রেখে বলেন, পিটারের সঙ্গে কথা হলো, তুমি কালকে পার্টিতে ওকে সবার সামনে অপমান করেছ। বাংলাদেশে গিয়ে নাকি বিয়ে করেছ, সেখানে মেয়ের সঙ্গে সংসার করে ফিরে এসেছো। এত অবাধ্য সন্তান হলে কেন তুমি? তোমার মতো সন্তানের বাবা হয়ে আমি লজ্জিত। আজ অনেকদিন পর ইমানের ভিতর দানা বেঁধে আক্রোশ জন্ম নিল। সে বলে উঠল, আমি আপনার সন্তান হওয়ার লজ্জিত। আমাকে অ্যালিগেশন দেওয়ার আগে নিজের দিকে তাকাবেন। নিজে কুকীর্তি করে বেরিয়েছেন, আমি না। আমি হালালভাবে সব করেছি, আপনার মতো। ইমানের কথার মাঝে তার বাবা তাকে থাপ্পড় মারে। জীবনে প্রথম বাবার হাতে থাপ্পড় খেয়ে ইমান আরও বেশি রেগে দেয়। অতীতে প্রতিটা জখম তাজা হয়। সে কাল নাগানের মতো ফুলে ফেপে ফুস করে। জহির সাহেব জিজ্ঞেস করে, কার সঙ্গে তোমার বিয়ে হয়েছে? ইমান গজগজ করতে করতে বলে, মীরা। মীরা আমার ওয়াইফ। জহির সাহেব 2 কদম পিছিয়ে যান। তার মীরাকে নিয়ে সন্দেহ হচ্ছিল, কিন্তু ছেলে যে ওকে বউ করে এনেছে এরা মাথায় আসেনি। সে বলে ওঠে, আজিজের মেয়েকে বিয়ে করেছো? পৃথিবীতে এত মেয়ে থাকতে ওকেই কেন বিয়ে করলে? জানো না আজিজ আমাদের সঙ্গে কী করেছিল? আমার জীবনটা তছনছ করে দিয়েছিল। ইমান রাগের মাথায় বলে, আপনার সুবিধাই করে দিয়েছিল। আমার মা রাস্তা থেকে সরে গেল, আপনি এই সুযোগে নতুন বউ পেলেন। আপনার তো ভালোই হয়েছিল। আরেকটা চর তার গালে পড়লো। 2 বাবা ছেলে বহুদিন পর ঝগড়া করলো। রাগের বসে ইমান ভাঙচুর করলো। হলরুম থেকে চিৎকার শোনা যাচ্ছিল। সাদ আর হাসনাইনা চুপচাপ মুখ কাচুমুচু করে দাঁড়িয়ে রইল। কেউ উপরে যাওয়ার সাহস পাচ্ছে না। একটা সময় উপর থেকে আওয়াজ আসা থেমে যায়। তার একটু পর ইমান নিচে নেমে আসে। সে একবার মীরার দিকে তাকিয়ে এরপর সদর দরজার দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে বলে, আমি আসছি। ততক্ষণের মধ্যে যেন কেউ আমার ওয়াইফের সঙ্গে এক বিন্দু বাজে ব্যবহার না করে, তাহলে সবাইকে করে ফেলব। হাসনাইন আর সাদ চমকে উঠে, সঙ্গে মীরাও। ইমান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং অতীতের পাতায় ডুব দেয়। বহু বছর আগের কাহিনী। তখন সে বাংলাদেশে থাকতো। মা বেঁচে ছিলেন। তার বাবা মানুষ হিসেবে মনে হয় ভালোই ছিল। তাকে খুব আদর করতো, প্রতিদিন তার সঙ্গে দাবা খেলতো। কিন্তু বিরাট এক দোষ ছিল তার, সেগুলো অত ছোট বয়সে বুঝতো না সে। তবে বাসার অশান্তি তার ছোট মগজে পীড়া দেয়। বাবা নেশা করতো, এ নিয়ে মায়ের সঙ্গে প্রায় লাগতো, ঝগড়া হতো, পরিবারে অশান্তি হতো। তার বাবার সঙ্গে ছোট মামারও বাজে অভ্যেস ছিল। 2 শালা দুলাভাইয়ের বাজে অভ্যেসের কথা পরিবারের সবাই জেনে গেল। জেনে দেয় আরও একটি কুৎসিত সত্য। সেই সত্য সব শান্তিকে চাপিয়ে নরকে ফেলে দেয় তাদের। আজিজ আর জহির সাহেব বিজনেস একসঙ্গে করতো, পার্টনার ছিল তারা। দুজনে একই ক্লাবে রেগুলার যাতায়াত করতো, মাঝে মাঝে সেখানে থাকতো রাতে করে। বাসায় যান না তো অফিসে কাজ। তখন আজিজ সাহেব অবিবাহিত ছিলেন না। নারীদের প্রতি দুজনে আকৃষ্ট ছিল। জহির সাহেবের পরিচিত এক ক্লাবের মেয়ে একদিন হুট করে এসে দাবি করে তার পেটে আজিজ সাহেবের সন্তান বড় হচ্ছে। বিপাকে পড়ে আজিজ সাহেব সব দোষ জহির খানের উপর চাপায়। বাবা ভাই সত্য জানলে তাকে জানে মেরে ফেলবে। এই বয়সে মিথ্যাচারে সাহায্য নেয়।
জহির খানের ভাষ্য মতে মেয়েটার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, শুধুমাত্র পরিচয় আছে, কিন্তু আজিজের সাথে প্রায় যোগাযোগ হয় তার। আজিজ সব ধরনের দায়িত্ব এড়ানোর জন্য জহির খানকে ভাসায়। সে কোনো একভাবে জহির খানের ভিডিও পরিবারের সকলকে দেখিয়ে কনভিন্স করে ফেলে এবং জহিরকে দমিয়ে রাখার জন্য মিথ্যা মামলায় কারাগারে পাঠায়। দুজনে অপরাধ অন্যায়ের বন্ধু হওয়ার দারুণ জহির খানের 2 নম্বরই ড্রাগের ব্যবসার সম্পর্কে জানতে সে পুলিশের কাছে তথ্য লিক করে। এদিকে জেলে থাকার জন্য জহির সাহেব পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্ত্রীও তার কাছ থেকে মুখ ফিরিয়ে বাপের বাড়ি ফিরে যায়। আদিল সাহেব নিজে পাপ ঢাকার জন্য এই স্লাট মেয়েকে বিপুল পরিমাণ টাকা দেন যেন সে স্বীকারোক্তি বদলে জহির সাহেবের উপর দোষ চাপায়। যেহেতু প্রুফ হিসেবে ভিডিও আছে, সবাইকে মিথ্যে বলে যেন তা পেটে জহির সাহেবের নাজায়েজ সন্তান। টাকার লোভে মহিলা রাজি হয়ে যায়। শুধু তাই নয়, জহির সাহেবের অবর্তমানে সে ওনার বাসায় থাকা শুরু করে আজিজের আদেশ মতো। পুরো সমাজ ছিঁচি পড়ে যায় খান পরিবার নিয়ে। এত সব অপমান সহ্য করতে না পেরে ইমানের মা আত্মহত্যা করেন গলায় ফাঁস দেয়। জেল থেকে বেরিয়ে আসতে জহির সাহেবের 6 মাস লেগে যায়। উনি কেস কাস্টাডি করে ইমানকে নিয়ে নিউ ইয়র্কে চলে আসে। তবে তার আসার আগেই রোজিনা বড় জ্বালিয়েছে তাকে। পরবর্তীতে নাকি রজনী গর্ভপাত করে ফেলে। এর পরবর্তীতে জহির সাহেবের কাছে 10 লাখ টাকাও নিয়েছিল। অতীতের কথা ভাবতে ভাবতে চোখে পানি এসে পড়ে ইমানের। বাবা এবং মামা এই 2 ব্যক্তি সে প্রচণ্ড ঘৃণা করে। আচমকা সে লক্ষ্য করে হাইওয়েতে গাড়ি চলছে। তার মাথা কাজ করা বন্ধ করে দিল। সামনে থেকে বিশাল বড় একটা ট্রাক দিয়ে আসছে তার দিকে। ড্রাইভিং করার আয়ত্তে সে হারিয়ে ফেলছে। গাড়ি কন্ট্রোললেস হয়ে পড়েছে। চোখে অন্ধকার দেখছে। মায়ের দিনের পর দিনে তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদার দৃশ্য ভাসছে শুধু। এরা নতুন বাসায় শিফট হয়ে খুশি। অনেকদিন পর তার মুখে হাসি ফুটে উঠেছে। মা 2 দিনের মাথায় তাকে নিয়ে মিরপুরে একটা বাসায় উঠেছে। চিলেকোঠায় 1 রুমের একটা বাসা। দুপুর করে প্রচুর গরম পড়ে, তবুও সে খুশি, যেন এই বাসাটা স্বর্গ। শক্তি বেগম খাবারের প্লেট নিয়ে বসলেন তার কাছে। এরপর খাইয়ে দিতে দিতে বললেন, ইমান জামাই মানুষ, ওর কাছে বারবার সাহায্যের জন্য হাত পাতা কি ঠিক হচ্ছে? এরা বলে ওঠে, মা আমি যখন বড় হব তখন চাকরি করে ভাইয়ের সব ঋণ শোধ করে দেবো। শক্তি বেগম হেসে বলে, সব ঋণ শোধ করা যায় না রে মা। এরা ছলছল চোখে বলল, মা প্লিজ, আমি মামা বাসায় ফিরে যাব না, এখানে থাকবো। এর জন্য যদি ইমান ভাইয়ের কাজের মেয়ে হয়ে থাকতে হয় তাতেও রাজি। মেয়ের কথায় শক্তি বেগমের বুক ভরা হায় আসলো। জীবন যুদ্ধে এত কঠিন কেন? ওই বাসায় ইরাকে ন্যায্য বিচার দিতে না পেরে সে বুঝে যায় ইরা এখানে নিরাপদ নয়। তার নিজের ভাইও চুপ। আজিজের সাহায্যে সে নেবে না। কাজে উপায় না পেয়ে ইমানের কাছে ফোন দেয়। পুরো সত্য সে না জানলেও আংশিক জানিয়ে বলে তারা নতুন বাসায় শিফট হতে চায়। ইমান তার এক ফ্রেন্ডের বাসায় উঠতে বলে। একদিনের মধ্যে সব ব্যবস্থা করে দেয়। শক্তি বেগম ছোট বাসা চাইছিল, এজন্য এ বাসার খোঁজ ইমান দেয় তাকে। সঙ্গে 6 মাসের অ্যাডভান্স ভাড়া নাকি তার ফ্রেন্ডকে দিয়েছে। এটা অবশ্য শক্তি বেগম পরে জানলেন। তখন থেকে এক ধরনের হীনমন্যতায় ভুগছে সে। এরপর 3 বার কল দিলে ইমানকে, কিন্তু সে ধরছে না। মীরার ফোনও বন্ধ। নতুন বাসায় বেল বেজে উঠলো। ইরা অবাক হলো, এ বাসায় আবার কে আসলো? দরজা খুলতে দেখলো বাবা দাঁড়িয়ে আছে। অনেকদিন পর বাবাকে দেখে সে জড়িয়ে ধরে তার বাবাকে। সত্যি বলতে এরা অভাবে জীবন চায় না। সে আগের মতো সচ্ছল একটা লাইফস্টাইল চায়, যেটা কেবল বাবাই তাকে দিতে পারবে। আজ সে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে কথা বলছিলেন। তখনই শক্তি বেগম দরজার সামনে এসে বলে, এখানে কি করছেন আপনি? আমার মেয়ের কাছে এসেছি। শক্তি বেগম মেয়ের জন্য দরদ বেসে যাচ্ছে আজ। আজিজ কঠিন চোখে তাকে বলে, তুমি মুখ বন্ধ রাখো, না হলে মুখ সেলাই করে দেবো বলছে। 1 কথা 2 কথা থেকে তর্ক লেগে যায়। এরা সহ্য করতে না পেরে রুমে ফিরে আসে। ভীষণ কষ্ট হয়। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখে আছে সে। তবে ইদানিং বাবা খুব বাড়াবাড়ি করে। শক্তি বেগম একসময় বলে ওঠে, এত মেয়ের জন্য দরদ থাকলে নিজের প্রথম সন্তানের কাছে যান। আমার মেয়ের আপনার মতো কোনো বাবার দরকার নেই। আপনাকে শুধরানোর বহু সুযোগ দেওয়া হয়েছিল, আপনি বদলাননি। 2 মেয়ের বাবা হয়ে অভ্যাস পাল্টেনি আপনার।